নমস্কার সবাইকে, আমার নাম শিল্পা দাশগুপ্ত। আমি থাকি ওয়াশিংটন ডিসি এরিয়ায়। পড়াশুনো এবং কাজের সূত্রে এই দেশে আসা। তার আগে যখন দেশে থাকতাম মিডিয়া প্রফেশনাল ছিলাম, রেডিওয় কাজ করেছি, টেলিভিশনে কাজ করেছি। এখন একটি পডকাস্ট হোস্ট এবং প্রডিউস করি। এবং সেতু দ্য ব্রিজ এই অর্গানাইজেশনের সাথে বেশ কয়েক বছর ধরে আমার ইনভলভমেন্ট। এর আগেও তাই হয়তো অনেক প্রোগ্রামে আমাকে আপনারা দেখেছেন। আরও একবার ফিরে এলাম একটা অত্যন্ত স্পেশাল, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা আড্ডা নিয়ে। ইম্পর্ট্যান্ট তার কারণ এই আড্ডাটায় আছি আমরা তিনজন। আমি সূত্রধর, আহ, এবং আমাদের একজন গেস্ট প্রত্যক্ষভাবে না থাকলেও তিনি আছেন পরোক্ষভাবে, কারণ তাকে নিয়েই কথা হবে, তার সিনেমা নিয়েই কথা হবে। 2013 সালের মে মাসের 30 তারিখ তিনি আমাদের ছেড়ে চলে যান। এবং শুধু তো আহ, তার মতন মানুষ শুধু ফিজিক্যালি চলে যায় এরকম তো হয় না। তারা চলে গেলে একটা অসম্ভব ভ্যাকিউম তৈরি হয়। এই মানুষটা চলে যাওয়াতেও শুধু কিছু মানুষের জীবনে নয়, বাংলা সিনেমা তথা ভারতীয় সিনেমার পৃথিবীতেও একটা অসম্ভব ভ্যাকিউম তৈরি হয়েছে, যেটা আজ পর্যন্ত কেউ ফিল আপ করতে তো পারেনি। জানি না ভবিষ্যতে কেউ পারবেন কিনা। তিনি থাকবেন। তার নাম হচ্ছে ঋতুপর্ণ ঘোষ, কারণ তাকে নিয়েই আজকে আমাদের আড্ডাটা। আর যিনি প্রত্যক্ষভাবে থাকবেন, তাকে নিয়ে খুব একটা বিশেষণের ব্যবহার করার দরকার নেই, যেটা সূত্রধর হিসেবে আমার কমফর্ট, আমার বেশি কাজ করতে হবে না। কারণ ওই যে হিন্দিতে একটা কথা আছে না, মেরা নাম হি কাফি হ্যায়। ওনারও নামটাই এনাফ। 30 বছরের ওপরে হয়ে গেল তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করছেন। এবং সত্যি কথা বলতে বলা ভুল হবে না, ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করছেন। হেন কোনো অ্যাওয়ার্ড নেই তিনি পাননি, তার ঝুলিতে সমস্ত কিছু আছে, ইনক্লুডিং ভারতবর্ষের পারফর্মিং আর্টসের দুনিয়ায় যেটা সেরা সম্মান, আহ, জাতীয় পুরস্কার বা ন্যাশনাল অ্যাওয়ার্ড, সেটিও আছে তার ঝুলিতে। তিনি আর কেউ নন, ঋতুপর্ণা সেনগুপ্ত। নমস্কার দিদি। নমস্কার। দিদি, প্রথমেই যেটা বলে না যে শুরুতেই শেষের একটা কথা বলবো, যদিও বলা উচিত নয়, শুরুটাই করা উচিত। কিন্তু আমার মনে হলো যে এই প্রশ্নটা দিয়ে শুরু করি, তাহলে আমাদের ইন্টারভিউর একটা রেশ তৈরি হবে। সেটা হচ্ছে, দহন তোমার ঋতুপর্ণ ঘোষের সাথে করা প্রথম কাজ। এবং দহন একটা বেশ কঠিন সিনেমা, মানে বিশেষ করে একজন ফিমেল অ্যাক্টরের জন্য। তোমার একটা অন্য ইন্টারভিউ থেকেই শুনেছিলাম, তুমি বলেছিলে যে প্রতিটা সিনেমাই তোমার ওপর একটা বেশ ভালো রকম রেশ ফেলে যায়, সেটা নিয়ে তুমি বেশ অনেক দিন থাকো। কিন্তু দহনের মতন একটা সিনেমার রেশ ঠিক কেমন হয়, মানে যেহেতু এটা একটা এত ডিফিকাল্ট একটা কঠিন সিনেমা, মেয়ে হিসেবে, ফিমেল অ্যাক্টর হিসেবে সেটা কি একটু বেশি কঠিন? আসলে আমি যখন দহন করেছিলাম যে সময়টা, সেই সময়টা তো অবশ্যই আমার জন্য অনেকটাই কঠিন ছিল, কারণ ওই ধরনের সিনেমাতে আমি কখনো আত্মপ্রকাশ করিনি প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে রুমিতাকে আমি কখনো দেখিনি আমার জীবনে সেভাবে। তখন আমি আমার উম আমার বিয়েও হয়নি তখন। আমার মানে শ্বশুর বাড়িতে যে এরকম একটা অ্যাটমসফিয়ার হতে পারে, কিরকম ঘটনা ঘটতে পারে, সেগুলোর সম্বন্ধে আমার কোনো জ্ঞান ছিল না। ফলে অনেকগুলো ঘটনা ছিল বিক্ষিপ্ত, যেগুলো মনে হচ্ছিল যে এগুলো তো আমি কখনো দেখিনি, আমি কখনো জানি না। তো সেই জায়গা থেকে আমি খুব ইমাচিওর ছিলাম। কিন্তু আমি ডিরেক্টরের ইনস্ট্রাকশনস গুলো নিচ্ছিলাম যেভাবে। উনি আমাকে বলেছিলেন যে তোমার চোখে মুখে সবসময় একটা ট্রমা থাকবে, তোমার চোখে মুখে সবসময় একটা আতঙ্ক বা একটা ভেতরের একটা মানে হয় না যে মানে খুব কষ্টের যে হুম। রেশটা, সেটা তোমার চোখে মুখে সবসময় কোনো না কোনো ভাবে ফুটে উঠবে। তো ওইগুলোই আমি চেষ্টা করতাম যে মানে ভেতরে আমার যে সত্তাটা আছে সেটাকে দিয়ে বার করার। তখন তো আমি অতটা আমার এক্সপিরিয়েন্সও নেই অভিনয়ের, কারণ তখন আমি একেবারে পুরোপুরি কমার্শিয়াল সিনেমা করছি এবং আমার কোনো অভিজ্ঞতা নেই এই ধরনের সিনেমা করার। So, so I was introduced to new kind of cinema through Rituparna Ghosh, মানে very new chapter of cinema বলতে গেলে।
আর আমার অন্য চ্যাপ্টার্স গুলো একদম অন্যরকম, বিকজ আই অলওয়েজ ফিল দ্যাট আমার প্রোডাক্ট অফ কমার্শিয়াল সিনেমা। কিন্তু তার সাথে সাথে নতুন যে দিগন্তটা খুলছিল সেটা অভিনেত্রী হিসেবে আমি রিয়েলাইজ করতে পারছিলাম। সো ইট ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট জার্নি। আমার এখনো মনে হয় যে যখন আই লুক ব্যাক, তখন ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট রোলস আই হ্যাভ ডান। কারণ ওটার মধ্যে আর তোমরা যখন দেখবে যে পোস্টারটা দহনের ছিল, যে আমার জাস্ট ফেসটা, ওটা অ্যাকচুয়ালি আমার ফটো শুট করা হয়েছিল যখন ঋতুদা বলেছিল এক্সপ্রেশনটা চোখে মুখে নিয়ে আসতে, এবং ওটা ওনার এত ভালো লেগেছিল যে ওইটাই পরবর্তীকালে পোস্টারেও ইউজ হয়। ইনফ্যাক্ট ওটা আমাদের মানে সিনেমার ভেতরে কোনো শট না, ওটা ওই ওই এক্সপ্রেশনটাই সব জায়গায় ইউজ করা হয়েছিল। এবং পরবর্তীকালে যখন একটা বই বেরোয় দহনের উপরে, দ্য ক্রস ফায়ার বলে, সেটার কাভারেও ওই ছবিটা ইউজ করা হয়েছিল। তো ইট ওয়াজ, আমি তো আমি তো ভীষণ ন্যাচারাল অ্যান্ড ইনস্টিংক্টিভ অ্যাক্টর। সো আমার কাছে তখন আমার কাছে কোনো গ্রুমিং বা ট্রেনিং এর তো অবকাশ ছিল না। তো সেই জন্য আমি ইনস্টিংক্টিভলি যতটা ফিল করতাম আমি সেটাই ডেলিভার করেছি। এবং তোমার প্রশ্নের উত্তরে আসি যে মহিলা হিসেবে, হ্যাঁ অবভিয়াসলি মহিলা হিসেবে অব্যক্ত যন্ত্রণাগুলো তো তখন থেকেই জানতাম যে মহিলাদের মধ্যে কি ধরনের মানে কষ্টের অবশ্যই। হ্যাঁ। জায়গাগুলো তৈরি হচ্ছিল। এবং সেই সময় আমিও অনেকটা ছোট ছিলাম, তো ফলে আমার পক্ষেও সেগুলো পুরোপুরি কতটা বোঝার ক্ষমতা হচ্ছিল সেটা জানি না, তবে আমি বুঝতে পারছিলাম যে আমাদের সোসাইটিতে এই ধরনের নির্মম বিষয়গুলো চলে আসছে এবং সেগুলোর মুখোমুখি আমরা হচ্ছি, এবং থ্রু সিনেমা আমরা সেগুলোকে আরো বোঝাতে পারছি এবং বোঝাতে চেষ্টা করছি মানুষকে। তো মানে এটা সুচিত্রা ভট্টাচার্যেরই একটা দারুণ উপন্যাস। অবশ্যই। সেখান হ্যাঁ। থেকে মানে সত্যি ঘটনা অবলম্বনে তো হুম। এই ঘটনাটা ঘটেছিল বলে, এই ঘটনাটা যখন মানে শট দিতাম তখন আরো কষ্ট হতো যে যখন জানতাম যে এটা কোনো কাল্পনিক চরিত্র না, এটা সত্যি। অ্যাকচুয়ালি একটি মেয়ে এটার মধ্যে দিয়ে গেছে। হুম। এবং এইভাবেই অনেক মেয়ে প্রত্যেক দিন এটার মধ্যে দিয়ে যায়। তো এটা একটা আমাদের সবার জন্যই একটা বড় যন্ত্রণার জায়গা। তাই জন্যই বোধহয় ওই যন্ত্রণাটা আমার মুখের মধ্যে, চেহারার মধ্যে বা আমার অভিনয়ের মধ্যে ফুটে উঠেছে। তুমি খুব সুন্দর করে বললে, আর সেটা সত্যি দেখাও গেছে। মানে তোমার সাথে এই আড্ডাটা দেবো বলে দহন আর উৎসব দুটোই আমি গত দুদিন পর পর দেখেছি। কলেজ লাইফে শেষ দেখেছিলাম, তারপরে তখন অন্যভাবে হিট করেছিল, অনেকটাই ছোট তখন। তারপরে দেখেছি কারণ সিনেমা স্টাডিজের স্টুডেন্ট ছিলাম বলে, তখন একটা অন্য লার্নিং এর জায়গা থেকে দেখা। আর এবারের দেখাটা নিছকই তোমার সাথে কথা বলবো বলে অনেক বেশি নুয়ান্সড, এবং প্রতিটা ফ্রেমে বুঝতে পেরেছি যে সেটা কোথাও গিয়ে তোমাকে পার্সোনালি তুমি তুমি রিলেট করতে পেরেছো বলে সেটা সেইভাবে ব্যক্তও করতে পেরেছো, যেটা অডিয়েন্স হিসেবে আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা। সো থ্যাংক ইউ ফর দ্যাট। এত বছর পরে থ্যাংক ইউ বললাম। থ্যাংক ইউ। আমি শিওর অনেকের থেকে বহু বহুবার না, শুনেছি। যত বছর পরেই থ্যাংক ইউ বলো সেটাই একটা পাওয়া আমার মনে হয়েছে। কারণ আমরা তো দর্শকদের এই থ্যাংক ইউ পাওয়ার জন্যই কাজটা করি। এবং মানুষের যখন কিছু ভালো লাগে তখন যখন মুক্ত কণ্ঠে সে সেটা বলে, সেটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ ঋতুদি। আহ, ঋতুদি, একটা কথা বলো যে আম, ঋতুপর্ণ ঘোষ সমাজের প্রচলিত ধ্যান ধারণার বিরুদ্ধে দাঁড়িয়ে নারী স্বাধীনতা এবং তাদের যে পরিচয়ের সাহসিকতা সেটা তুলে ধরেছেন বারবার, বহুবার, মানে প্রায় প্রতিটা সিনেমাতেই। ওনার সঙ্গে করা তোমার দুটো সিনেমা, মানে দহনের রমিতা এবং উৎসবের কেয়া, তোমার চরিত্র দুটোই অসম্ভব শক্তিশালী। সেখানে ফ্র্যাজিলিটি দেখানো হয়েছে, কিন্তু তাও ইন্ডিভিজুয়াল হিসেবে ক্যারেক্টার দুটো অসম্ভব শক্তিশালী, পাওয়ারফুল ক্যারেক্টার। যখন তোমার কাছে প্রথম এই চরিত্র দুটি আসে, আই এম শিওর দহন একটা স্পেশাল জায়গা রাখে কারণ সেটা প্রথম সিনেমা ওনার সাথে, কিন্তু উৎসবের কথাও আমি রেফার করব। সেটা ঋতুপর্ণ ঘোষ তোমাকে চরিত্রগুলো কিভাবে বোঝান, বা ইনফ্যাক্ট আমি আরো জানতে চাইবো যে যখন প্রথম তোমার কাছে আসে তুমি কি প্রথম শুনেই এই এই ক্যারেক্টারগুলো অ্যাকসেপ্ট করে নিয়েছিলে, করবে প্ল্যান করে নিয়েছিলে, মানে ওয়াজ ইট অ্যান ইনস্ট্যান্ট ইয়েস? দেখো, ঋতুপর্ণ ঘোষ কোনো ছবি আহ, বলছে, অফার করছে আর সেটা না করব এরকম ধৃষ্টতা আমাদের নেই। হুম। কারণ কোনো আর্টিস্টেরই সেটা থাকে না। কারণ
ওনার মতো এত বড় মাপের একজন পরিচালকের সাথে কাজ করাটাই হচ্ছে আমাদের কাছে একটা ড্রিম, এবং ওনার চরিত্রগুলোর মধ্যে বেঁচে থাকাটাই বোধহয় একজন আর্টিস্টের সবচেয়ে বড় সার্থকতা। তো আম, তো সেখানে প্রথমত তো তার সেটার কোনো অবকাশই ছিল না যে না বলবো। তবে একটা কথা, যে উনি আমাকে যে চরিত্রগুলোর মধ্যে দেখতে পেয়েছিলেন, ওই চরিত্রগুলোর মধ্যে, সেটাই তো আমার কাছে একটা বড় প্রাপ্তির জায়গা, যে আমাকে ওই চরিত্রগুলোতে ঋতুদা দেখতে পেয়েছে। কারণ ঋতুদা সবসময় বলতো যে এই চরিত্রতে আমি তোকেই দেখেছি, তোকেই ভেবেছি। ইনফ্যাক্ট আমি আরো দুটো ছবি আমার করার কথা ছিল ঋতুদার সাথে। একটা হচ্ছে চোখের বালি, যেটা পরে ঐশ্বরিয়া করে, এবং আর একটা হচ্ছে দোসর। তো কিছু ব্যক্তিগত কারণে আমি ছবি দুটো করতে পারিনি, কিন্তু কিন্তু ঋতুদা পরে খুব আফসোস করেছিল যে করলি না, এগুলো তোর জন্যই লেখা ছিল চরিত্রগুলো। তো কত বড় আহ কথা। হ্যাঁ, তো সেই জন্য আমার ধারণা যে আহ, আমি মনে করি যে আম, আমাকে যে উনি ভেবেছিলেন ওই চরিত্রগুলোতে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। এবং অভিনেত্রী হিসেবে নিজের জায়গাটা সেইখানে আম, বোঝা যে হ্যাঁ, আমি ঋতুদার ছবির চরিত্র হয়ে উঠতে পারবো, এটাও একটা আমাদের বোধহয় মানে প্রত্যেক শিল্পীর কাছে একটা খুব বড় জায়গা। তো সেখানে কেয়া আম, আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা চরিত্র, এবং কেয়ার মধ্যে অনেকগুলো চেঞ্জেস হয় প্রথম থেকে শেষ অবধি। কেয়া আসলে আমরা মনে হয় কেয়াকে খুব বেশি দেখতে পাই, প্রত্যেকটা বাড়িতেই এরকম একটা কেয়া থাকে, যার ভেতরে অনেক দ্বন্দ্ব, অনেক যুদ্ধ, অনেক ছোট ছোট ভালো লাগার জায়গা, তারপর নিজের ইন্ডিপেন্ডেন্ট সত্তা, সব মিলিয়ে কেয়াকে আমি বেশি দেখি আমাদের জীবনে। আর রমিতা যেরকম, রমিতার একটা পর্যায়ে গিয়ে রমিতা অন্যরকম হয়, কিন্তু প্রথম দিকে রমিতা একেবারে একটা অন্য ভাবে হ্যাঁ, নিজেকে আহ, মানে নিজেকে দেখতে পায়ও, কিন্তু তারপরে রমিতা রিয়েলাইজ করে যে না, আরো বড় জায়গা আছে তার জীবনে, সেটা তার খুঁজতে যেতে হবে। আর কেয়া এই সবকিছু মিলিয়ে যে সামলানো, সবকিছু কেয়ার এই জীবনটা, আমরা সেইটাকে আমি বেশি অনেক রিলেট করি কেয়ার হুম, সাথে। এবং আমার মনে হয় অনেক মেয়েরাই কেয়ার সাথে রিলেট করে সেই মানে সেইভাবে। ডেফিনেটলি। আর ওই তো ব্যালেন্সিং অ্যাক্টটা যেটা হুম, কেয়া করে যাচ্ছে কেয়া করেছে, হ্যাঁ। কনস্ট্যান্টলি। আর আমার মনে হয় অনেক মেয়েরাই এই ব্যালেন্সিং একটা করতেই থাকে তাদের অ্যাবসলিউটলি, জীবনে, এবং অ্যাবসলিউটলি। তাদের সমাজে বা তাদের পরিবারে। এবং সেটা কতটা অ্যাকনলেজড হয় বা কতটা অ্যাকনলেজড হয় না, সেটা তো অবশ্যই প্রশ্নের বিষয়। এবং অ্যাকনলেজমেন্ট কি সত্যি পায়? এখনো তো পায় না। না, এখনো তো না, না। প্রচুর সেইভাবেই চলতে থাকে আর কি, যে হ্যাঁ, এবং সেটা দেশ অ্যাকনলেজমেন্ট। বিদেশে সব জায়গাতেই একই চলছে, মানে হ্যাঁ, ইরেসপেক্টিভ অফ বাঙালি হতে হবে না তার জন্য আর কি। পুরোপুরি। তো সেটাই আর কি, কেয়া আর অমিতা আমার কাছে দুটোই একদম মানে খুবই আহ অসাধারণ দুটো চরিত্র, যেটা আমার জীবনে করা, অভিনেত্রী জীবনে। এবং আই উইশ আই উড হ্যাভ ওয়ার্কড, কুড হ্যাভ মোর উইথ ঋতুদা, কিন্তু আনফর্চুনেটলি আর হলো না। তাও আমি খুশি এই দুটো চরিত্র নিয়ে তার কাছ থেকে। অবশ্যই খুশি করার মতোই চরিত্র সেটা। তুমি কাজ করেছো, তোমার তো ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স। দর্শক হিসেবে আমাদের কাছে যেটা কি কি বিশাল পাওনা ঋতুপর্ণ ঘোষের প্রতিটা সিনেমায়। কিন্তু আজকে তোমার সাথে কথা বলছি বলে তোমাকে বলতে পারছি পার্সোনালি যে এটা যে কত বড় পাওনা, স্পেশালি আমাদের মতন মানুষ যারা ভালো সিনেমা দেখতে ভালোবাসি। সেটা সেটা বলে বোঝানো যায় না। একটা কথা বলো, এই চরিত্রগুলো করতে গিয়ে ওই যেটা বললাম যে ওনার নারী চরিত্র তো নিছক একটা নারী চরিত্র নয়, ইটস নট আ সাপোর্টিং ক্যারেক্টার। তাদের নিজস্ব আইডেন্টিটিটা ভীষণ সিগনিফিকেন্ট ভাবে উঠে আসে তার প্রতিটা সিনেমাতেই। তারা ভুক্তভোগী নয়, তারা গভীর, তাদের মধ্যে দ্বন্দ্ব চলে, তারা ভুল করে, তারা আবার ঠিক করে সেগুলোকে। এই গোটা প্রসেসটা একটা রিয়েল লাইফের রিফ্লেকশন, যেটা সবসময় সিনেমায় দেখা যায় না। সিনেমায় তো আমরা অনেক লার্জার দ্যান লাইফ জিনিসপত্রও দেখি, অনেক সময় অনেক কিছু দেখি যেটা রিয়ালিটির সাথে একদম মিল নেই, অ্যান্ড তার জন্যেও আমাদের সিনেমাকে ভালোবাসা। কিন্তু এই সিনেমাগুলো তেমন নয়।
সমাজের কমপ্লেক্সিটিটাকে ভীষণ সুন্দর করে তুলে ধরে। সেটা করতে গিয়ে কি তোমার নিজের ভাবনা বা অভিনয় পদ্ধতি কোনোভাবে প্রভাবিত হয়েছে, যে ইট হ্যাজ চেঞ্জড তারপর থেকে? সেরকম হয়েছে? দেখো, আহ, কোথাও না কোথাও গিয়ে জীবন আর সিনেমার একটা খুব থিন লাইন আছে, যেখানে হুম। আমরা আহ, মিলেমিশে এক হয়ে যাই। তো ফলে কিছু জিনিস নিজে আমরা রিয়েলাইজ করি, আর কিছু জিনিস আমাদের রিয়েলাইজ করানো হয়। যে আম, মানে চোখে আঙুল দিয়ে আমরা দেখতে পাই যে দেখো, এটা এভাবেই হয়ে থাকে। কিন্তু আমি বেসিক্যালি, আমাকে যদি তুমি জিজ্ঞেস করো, আমার কাছে ভাবনাগুলো এত বড় যে জীবনের সম্বন্ধেও আমার ধারণাটা খুবই বড়, এবং সিনেমা সম্বন্ধেও। ফলে আমি অনেক সময় সিনেমার থেকে জীবনকে খুঁজে পাই, আবার আমার জীবন থেকে সিনেমাকে দিই। তো এইটা এইটা একটা অসম্ভব সুন্দর একটা মেলবন্ধনের জায়গা। এবং আমি মনে করি যে জীবন থেকেই সিনেমা তৈরি হয়, আর সিনেমা থেকেই জীবনের অনেক কিছু নেওয়া হয়। তো অবশ্যই। এই এই যে এই যে অসম্ভব সুন্দর এই রেসিপ্রোকাল ব্যাপারটা, কারণ এটা এটা আমার মনে হয় যারা সেনসিটিভ মানুষ তাদের জীবনে সেটা অবশ্যই ওইভাবেই আসে। মানে আমি যেরকম একজন সেনসিটিভ মানুষ, এবং আমি সেনসিটিভ অভিনেত্রী, বা আমি যেভাবে দেখি জীবনকে বা সিনেমাকে, তার জন্য আমার অবশ্যই প্রভাবিত আমি হই অনেক সময় সিনেমার থেকে, এবং জীবন থেকেও আমি প্রভাবিত হই, এবং সিনেমার মধ্যে সেটা আমি কন্ট্রিবিউট করারও চেষ্টা করি। কারণ অনেক সময় আমাদের ডিসকাশনস হয় পরিচালক এবং হুম। অ্যাক্টরদের মধ্যে, যে এই জায়গাটা এইভাবে বললে কেমন হয়, এটা আরেকটু সরল রেখায় বললে কেমন, বা আমরা আরেকটু যদি সিম্পলিফাই করে দিই জায়গাটাকে, যে সিনেমাটিক ল্যাঙ্গুয়েজটাকে আরেকটু বেশি যদি আমরা কলোকিয়াল করে দিই, সেটা কেরকম, মানে এগুলো আমার মনে হয়। সেই জন্যই আমার মনে হয় যে দুটো দুটো ক্ষেত্রকেই যদি এক জায়গায় এনে একটা বিশ্লেষণ করা যায়, তাহলে অনেক কিছুই অন্যরকম হয় আর কি। আর তবে আমি যেটা মনে করি, টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন, আই এম আ ভেরি ডিরেক্টর অ্যাক্টর। আমি ডিরেক্টর যেভাবে আমাকে চালিত করে, আমি সেভাবেই বেশি চালিত হতে থাকি, এবং ডিরেক্টরের সঙ্গে সেই সম্পর্কটা আমি খুব সুন্দরভাবে মেনটেন করি। এই কারণে যে আমি মনে করি যে ডিরেক্টরই হচ্ছে কান্ডারি, এবং তিনি যেভাবে দেখেছেন চরিত্রগুলোকে, আমি কিন্তু সেভাবে দেখিনি। ডিরেক্টর ঠিক হুম। জানে যে কোন চরিত্রকে সে কিভাবে ধাবিত করবে, বা কোন চরিত্রকে সে কিভাবে নিয়ে যাবে সেই ট্র্যাকে। তো সেটা তার ভিশনটার সঙ্গে হয়তো আমার কোনো কিছু, হয়তো কোনো একটা ইনপুট, বা আমার জীবন থেকে নেওয়া কোনো একটা কিছু মনে হয় যে এই মেয়েটার ক্ষেত্রে হয়তো এটা প্রযোজ্য হতে পারে, সেটা আমি ডিরেক্টরের সাথে ডিসকাস করি। তার পরবর্তী ডিসিশনটা ডিরেক্টরের। কারণ ডিরেক্টর যেভাবে এই চরিত্রটাকে দেখেছেন এবং দেখতে পান এবং দেখতে পাচ্ছেন, সেটা ওনার ভিশন, কারণ চরিত্রটা উনি তৈরি করেছেন। হুম। ফলে হুম। সেই চরিত্রের জায়গা থেকে আমি অনেকটা সাবমিট করে দিই আমার ডিরেক্টরকে। বুঝতে পেরেছি। আহ, স- তোমার চরিত্রের সাথে দুটো সিনেমাতেই মমতা শঙ্করও ছিলেন, এবং দুটো সিনেমাতেই তোমার এবং মমতা শঙ্করের চরিত্রের একটা অসম্ভব সুন্দর ক্যামেরাডারি ছিল। একটা প্রচন্ড সূক্ষ্ম অন্তরঙ্গতা, ভঙ্গুরতাও বলা যায়। এইটার ব্যাপারে যদি একটু কিছু বলো। এই দুটো দুটো জায়গাতে ভীষণ দুটো ডিফারেন্ট অ্যাসপেক্ট থেকে রিলেশনশিপটা ডেভেলপ করে। একটা জায়গায় একেবারে দিদি বোনের সম্পর্ক, আরেকটা জায়গায় দিদি বোন কিন্তু সেটা বিয়ের সূত্রে বাঁধা দিদি বোনের সম্পর্ক, মানে দহনের কথা বলছি। দুটো জায়গাতেই এবং ওই ক্যারেক্টারের দুটোর সম্পর্ক ভীষণ ইম্পর্ট্যান্ট ক্যাটালিস্ট সিনেমাটায়, থ্রু আউট দুটো সিনেমাতেই। সেটার ব্যাপারে যদি কিছু বলো, কি ব্রিফ ছিল, স্পেশালি যখন শুট করতে কিরকম ভাবে বোঝানো হতো তোমাদেরকে? মমদির সঙ্গে অ্যাক্টিং করাটাই একটা চ্যালেঞ্জের বিষয়। কারণ উনি, মানে, শি ইজ অ্যান অ্যাক্টর পার এক্সেলেন্স। আর ওনার অভিব্যক্তি বা ওনার অভিনয় বা ওনার সবকিছুই মানে ক্লাস অ্যাপার্ট। সো ওনার সঙ্গে অভিনয় করতে পারাটাই আমার কাছে একটা খুব বড় পাওয়া। কারণ উনি অসম্ভব স্নেহ করেন, আমাকে ভীষণ ভালোবাসে। আমার যে কোনো ভালো কাজ দেখলে আমাকে ফোন করে। মানে সেটাই আমার কাছে খুবই, মানে, বড় জায়গা যে উনি আমাকে কল করে বলেন। কিন্তু ওনার অভিনেত্রী সত্তাটা এত উঁচু মার্গের না। তো সেখানে ওনার সাথে অভিনয় করাটাই আমার কাছে একটা,
মানে কি বলবো, আমার আমার নিজের কাছে একটা খুব বড় প্রাপ্তি। আর তারপরে যেই সম্পর্কের কথাটা বলছো, যে বিশ্লেষণটা আমাকে করতে বললে, যে এই যে দুই বোন বা ওই এই যে আহ দুজনের প্রতি দুজনের যে রিগার্ড, সেটা ভেতর থেকে এত বেশি, এমনি পার্সোনাল জীবনে এতটা রিগার্ড আছে। তো সেটা আমার মনে হয় সেই রিফ্লেকশনটাও ছবির মধ্যে দিয়ে এসেছে। হুম হুম। তবে আমাদের দুজনের চরিত্রটাই ওইরকম ছিল যে দুজন দুজনের কি বলবো, মানে সাপোর্ট দুজনে সিস্টেম। সমব্যথী। হ্যাঁ, আর মানে দুজনে খুব সমব্যথী কোনো মানে একটা প্রসঙ্গের ভিতরে। তারপরে ধরো মানে উৎসবেও যে আমাদের দুজনের ওই যে দুজনে দুজনকে আহ, আগলে রাখা। বোঝা, মানে হ্যাঁ হয় না হ্যাঁ। যে কোনো কিছু, একটা মানুষকে বোঝার ব্যাপারটাও তো থাকে জীবনে। হুম। যে কটা মানুষই বা একটা মানুষকে বুঝতে পারে, ভেতর থেকে বুঝতে পারে, ভেতর থেকে তার মানে তাকে ভালোবেসে তাকে সেই জায়গাটা দিতে পারে। খুব কম মানুষই আছে সেটা পারে, কিন্তু সেই রকম খুব কম মানুষ জীবনে আছে যারা এইটা বুঝে ভালোবাসাটা দেয়। তো সেরকমই চরিত্রগুলো দুটোর মধ্যেই আমি মমদিকে পেয়েছিলাম, যে দুজনে দুজনকে বুঝে যে ভালোবাসার বন্ধন তৈরি করা। তো এইটা আমার এই দুটো সিনেমার মধ্যে এই জায়গাটা তৈরি হয়েছিল, কারণ এই দুটো মানুষই দুজন মানুষকে আঁকড়ে ধরার জায়গাটা তৈরি হয়েছিল। তো এবং এই সেটা কিন্তু ডিপেন্ডেন্স, এগিয়েও নিয়ে যায় হ্যাঁ, তোমাদের ডিপেন্ডেন্স, গল্পের ফ্লো। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, সেই সেটা তো অবশ্যই ডিপেন্ডেন্সটা। গল্পের মধ্যে যেই জায়গাটা, যেটা তুমি আর বললে ক্যাটালিস্টের আমার যেটা জায়গাটা খুব থাকে। খুব ভালো লেগেছে, নর্মালি সাধারণ জীবনে কি বলে যে খুব একটা তুচ্ছ কথা আছে না, যে মেয়েরাই মেয়েদেরকে নামিয়ে আনে বা হ্যাঁ, মেয়েরা মেয়েদেরকে সাপোর্ট করে না, সেটাও তোমাদের এই সম্পর্কের ক্যামেরাডেরিটা ভাঙে দুটো সিনেমাতেই। এবং হ্যাঁ, দুটোতেই তোমার চরিত্র এত চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে তার যে সব থেকে স্ট্রংগেস্ট সাপোর্ট সিস্টেম সেটা হচ্ছে মমতা শঙ্করের ক্যারেক্টারটা ইন বোথ দ্য ফিল্মস। তাই জন্যই yes. তোমাকে মনে হলো যে এটা জিজ্ঞেস করি, কারণ এটা আমার কাছে ভিউয়ার হিসেবে খুব স্ট্যান্ড আউট করেছে। হ্যাঁ, কারণ তুমি খুব একজন সেন্সিটিভ ভিউয়ার বলে আমার মনে হয়, যে তুমি এত সুন্দরভাবে দেখেছো জিনিসগুলো। এবং মমতা শঙ্কর এবং আমার যে অদ্ভুত মানে চারিত্রিক মানে জায়গাগুলো, মানে দুজনেরই চরিত্রের মধ্যে কিছু কিছু সাদৃশ্যও ছিল। মানে মানে যা আর আম, যার আম, বৌদি না, না, আহ, যা, হ্যাঁ যাই বলে, হ্যাঁ যা, রাইট, হ্যাঁ হ্যাঁ যা, জায়ের এই সম্পর্কের মধ্যে যে বোনের হ্যাঁ ব্যাপারটা, যে হ্যাঁ হ্যাঁ। এই যে বোনের মতো করে দেখা, বোনকে ভালোবেসে সে তার ভাইয়ের তার দেওরের। দেওরের স্ত্রী বলে তাকে এক্স্যাক্টলি। অন্যভাবে অন্য চোখে দেখা বা কোনো কম্পিটিটিভ ভাবে দেখা, হুম। সেটা কিন্তু সেটাই, না, এটা একটা ভীষণ একেবারেই শিক্ষা, নয়। এটা একটা খুব শিক্ষার বিষয়ও আমি বলতে পারি। যে কারণ এখন সত্যি সব বাড়িতে যে কলহর মধ্যে সবাই যায়, তো সেইখানে এটা একদমই। একটা খুব বিউটিফুল এক্সাম্পলও বটে, তাই না? অবশ্যই অবশ্যই, নো ডাউট অ্যাবাউট ইট। ওই জন্যই বললাম যে আমরা সব সময় এইটাই আমাদেরকে বলা হয়, মেয়েরাই মেয়েদেরকে টেনে নামায়, মেয়েরাই হুম। ভীষণ জেলাস, ও তোমার সাকসেস না, আরেকটা তাহলে মেয়ে এইটা দেখতে এইটা তো পারবে না। একটা খুব সুন্দর একটা মানে উপমা সৃষ্টি করলো। একদম। এবং আমি মনে করি যে মমদিয়ার আমার এই দুটো কাজই মানুষের কাছে খুবই গ্রহণযোগ্য হয়েছে, আর এটা একটা ভীষণভাবে। এক্সাম্পলও সেট করেছে। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। এটা বলতে বলতে আমার যেটা জানতে খুব ইচ্ছে হচ্ছে, সেটা তুমি যদি একটু ওভারঅল বলো, সেটা হচ্ছে যে ঋতুপর্ণ ঘোষের ওভারঅল ফিল্ম মেকিং প্রসেস, মানে ওনার পরিচালনার পদ্ধতি নিয়ে একটু যদি বলো। এটা মেনলি ফিল্ম অনুরাগী হিসেবে আমার যেমন জানার ইচ্ছে, আই এম শিওর নতুন চলচ্চিত্র নির্মাতা যারা আসছে তাদের কাছেও এটা একটা ভীষণ কৌতূহলের জায়গা। তো তুমি দুটো এরকম সিগনিফিকেন্ট ছবিতে কাজ করেছো, সেই জায়গা থেকে তুমি যদি একটু বলো। ঋতুপর্ণ ঘোষ দেখো, উনি হচ্ছেন ক্ষণ জন্মা, মানে হচ্ছে রেয়ার বর্ন যাকে বলে, হুম। উনি হচ্ছেন তাই। পরিচালক হিসেবে তার মানে মান তো আমি নির্ধারণ করতে পারবো না। তাকে মানে জনগণ এবং আমার মনে হয় যে আহ, কি সারা পৃথিবী তাকে এই ব্যাপারে মানে স্বীকৃতি দিয়েছেন। অবশ্যই। আহ জাতীয় পুরস্কার কটা পেয়েছে ঋতুদার হয়তো নিজেও গুণে রাখতে পারেননি, কারণ এতগুলো পুরস্কার উনি পেয়েছেন। তারপরে
ইন্টারন্যাশনাল প্রচুর পুরস্কার উনি পেয়েছেন, সেই সব তো আছেই, কিন্তু যেটা ওনার মানে কি বলবো, যেটা ওনার উম একেবারে যেটা সিগনেচার, যেটা আমি বলবো যে সেটা হচ্ছে ঋতুদার মননটা। ওনার এই মনন এবং ভাবনা এবং মানে ভাবতে পারা, এইভাবে যে কেউ ভাবতে পারে, এইটাই আমার কাছে একটা বড় বিস্ময়। যে যে কোনো যে কোনো আহ, উম, যে কোনো সাবজেক্টই উনি এমন ভাবে ভেবেছেন এবং সেটাকে এক্সিকিউশনের জায়গায় নিয়ে গেছেন, তার এই শৈল্পিক বিরাটতাটা মানে আমার কাছেও বিস্ময়ের জায়গা। মানে আমি সে ইভ্যালুয়েট করতে পারবো না সেটা, বিকজ উনি অনেক বড় বিস্তারিত একটা বিষয়। এবং আমার মনে হয় ঋতুপর্ণ ঘোষকে নিয়ে আরো বেশি রিসার্চ করা উচিত, এবং ওনার ছবি নিয়ে আরো বেশি গবেষণা করা উচিত, ওনার শর্ট টেকিং নিয়ে গবেষণা করা উচিত, ওনার ডায়লগ নিয়ে গবেষণা করা উচিত। বিকজ আমার মনে হয় ওরকম দিগন্ত সৃষ্টিকারী ডায়লগ অনেকদিন পরে বাংলা ছবিতে আমরা শুনতে পেয়েছি। কারণ তো সেখানে উনি অনেক কিছুর ভেতরেই উনি ইউনিক, মানে লাইক মানে এভরি সেন্স অফ ইট, মানে এভরি সেন্স অফ দ্য টার্ম উনি হচ্ছেন ইউনিক। মানে তাই জন্যই আমি বলবো যে হয়তো আহ, পৃথিবীতে ওনার মতো এত ট্যালেন্ট পৃথিবীও সহ্য করতে পারলো না যে উনি অন্য জায়গায় চলে গেলেন। তবে উনি যেই জায়গাটা তৈরি করে দিয়ে গেছেন বাংলা সিনেমাকে, বা মানে যেই জায়গাটা করে দিয়ে গেছেন, যে মানে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসের উপর যে মানে তার দখল, যে কিছু না, একটা সেটকে কিভাবে সাজানো হবে, একটা খাবার টেবিলকে কিভাবে, মানে কারণ ঋতুদার ছবিতে প্রচুর খাবার টেবিলের সিন থাকতো, এবং প্রত্যেকটা ছোট ছোট জিনিস সে কিভাবে রাখতো, ওর একটা খাবার প্লেট থেকে শুরু করে তার বাটির অ্যারেঞ্জমেন্ট কিরকম হবে, কে কখন খাবারটা দেবে, কার পরে কোন খাবারটা আসে। মানে আমাদের তো একটা সিকোয়েন্স আছে বাঙালিদের খাওয়ার। তো হ্যাঁ। প্রথমে আমরা ডাল খাই, তারপর ভাজা, তারপরে হুম। তরকারি, তারপর মাছ, মানে সেই সিকোয়েন্সটা পর্যন্ত উনি এত সুন্দর করে বোঝাতেন। হুম। তাই না, এটার পর এটা হয় না, তো এটার আগে এটা হবে, মানে এই যে ডিটেল, ডিটেলিং গুলো। এই যে মানে ডিটেলিং এর জায়গাগুলো এত পরিষ্কার ছিল ওনার। আর তারপরে অভিনয়ের ভেতরেও মানে প্রত্যেককে উনি এত সুন্দর করে কিছু জিনিস আমাকে যেরকম, আমি যেরকম সত্যি কথা বলতে রমিতা এবং কেয়া আমার মানে করার পরে আমার অভিনয়ের যা অন্য একটা সত্তাকে আরো বেশি করে আমি ছুঁতে পেরেছিলাম। তো অবশ্যই পারমিতার একদিন, মন্দমের উপাখ্যান, আত্মীয় স্বজন, অনেক ছবি আমি তখন করতে শুরু করেছি, কিন্তু ওই দুটো ছবি আমাকে অনেকটা হয়তো অভিনেত্রী হিসেবে এগিয়ে দিয়েছেন আমার নিজের ক্ষেত্রে। তো খুব মানে তারপর আলো কিভাবে নিতে হবে, তারপর সবচেয়ে সুন্দর লাগতো যে ওনার এই দৃষ্টিভঙ্গিটা, যে কিভাবে মানুষ একটা হাঁটবে, চলবে, কতটা স্পেস দেখা যাবে একটা বারান্দাতে, বা আকাশটা কিরকম রং হবে, মানে মানে পেন্টিং, কবিতা, সিনেমা যেন ওনার জীবনে মিশে যেত সবকিছু। মানে প্রতিটা এতটাই শটই ভীষণ অ্যাস্থেটিক। এতটাই সে ক্রিয়েটিভ মানুষ হুম। হুম। ছিলেন। হুম। তা ওনাকে হারানোটা আমাদের কাছে সবচেয়ে বড় একটা ভ্যাকিউম, যেটা দিয়ে তুমি শুরু করলে, যে ভ্যাকিউমটা কোনোদিনই পরিপূর্ণ হবে না আর, কারণ ওই ঋতুপর্ণ ঘোষ আর হবে না কখনো। সত্যি তাই। তুমি ডায়লগের কথা বললে, আম, এটা অদ্ভুত ব্যাপার, কারণ তোমাকে বললাম না যে গত দুটো দিনের দহন আর উৎসব আবার দেখলাম, মেইনলি তোমার সাথে এই আড্ডাটা দেবো বলে। এবং সেটা দেখতে গিয়ে বারবার আমরা বাড়িতে এটাই বলছিলাম যে এই রকম ডায়লগ কে লিখেছে, এর আগে কোথায় শোনা গেছে। এইভাবেই তো আমরা কথা বলি, এইভাবেই তো আমরা রিয়াক্ট করব। কোনো অতি নাটকীয়তা নেই, অসম্ভব প্র্যাকটিক্যাল, অসম্ভব টু দ্য পয়েন্ট, কোনো বাড়াবাড়ি নেই, অ্যাকচুয়াল বেশিও না কমও না, জাস্ট টু দ্য পারফেক্ট ম্যাচ আর কি। যেমন পারফেক্ট রান্না হয় যে সবকিছু পরিমাণ মতো, ডায়লগও ঠিক ততটাই পরিমাণ মতো। কথার সাথে নীরবতার জায়গাটাও তাই। তোমার হুম। দুটো সিনেমাতেই, বারবার দুটো বলছি, দর্শককে বলে দিই এটার এই কারণেই যেহেতু ঋতুদির সাথে আজকে কথা বলছি, তাই এমফাসিস এই দুটো সিনেমায়। বাট এটা ঋতুপর্ণ ঘোষের সমস্ত সিনেমার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল।
যে ডায়ালগের পাশাপাশি নীরবতার একটা অসম্ভব সুন্দর জায়গা, অসম্ভব বড় জায়গা তার হুম। সিনেমায়। নীরবতার ভেতরে যে অনেক কথা থাকে সেইটাই ঋতুদা অ্যাবসলিউটলি, সবসময় এস্টাবলিশ করে গেছে। একদম এবং একদম। নীরবতার ভেতরে যে অনেক অব্যক্ত যন্ত্রণা, কথা বা অভিব্যক্তি প্রকাশ করা যায়, সেটা বোধহয় উনি খুব বুঝে সেই জায়গাগুলোকে ইউজ করতেন ছবিতে। সেটা একদম। আর কি বলতো, দহন দেখছিলাম, দহন দেখতে দেখতে এরকম বহু সিন আছে যেখানে শুধুমাত্র আহ, ওই আর কি চারপাশের অ্যাম্বিয়েন্স সাউন্ড ইউজ হয়েছে, অ্যাম্বিয়েন্স নয়েজ ইউজ হয়েছে, আর নীরবতা, আর কিছুই নেই। এগুলো দেখতে দেখতে আমার এটাই মনে হয়েছে, তোমায় জিজ্ঞেস করব দেখা হলে, যে এই দৃশ্যগুলো করার সময় তুমি এবং ঋতুপর্ণ ঘোষ কি ভাবতে, কি ব্রিফ থাকতো তোমাদের কাছে? কারণ এই সিনগুলো তো ভীষণ অ্যাব্রাপ্ট, এগুলোর তো কোনো ঠিক ভুল নেই, যা খুশি হতে পারে। ডায়ালগ থাকলে একটা মাপ থাকে যে এতটুকু ডায়ালগ বলছি বা বলছি না, একটা রেসিপ্রোকেশন থাকে, কিন্তু নীরবতার ব্রিফ কি থাকে? দেখো, নীরবতার ব্রিফ তো ঠিক ওভাবে দেওয়া যায় না। এক্স্যাক্টলি। মানে হয়তো কথা বলতে বলতে আমরাও অনেক সময় থেমে যাই, চুপ করে বসে থাকি, আবার কথা বলি। সেরকম ন্যাচারাল একটা প্রসেস। তো ঋতুদা আমাদের সবসময় বলতো যে যেটা ন্যাচারাল আসবে সেই জায়গাটাকে যেন আমরা না মানে আটকাই। কারণ হয়তো পরিচালক হিসেবে তার বক্তব্য থাকতে পারে পরে, তবে ন্যাচারালি যদি কোনো পজ আমরা নিই বা মনে হয় যে সেখানে পজ নেওয়া উচিত, সেখানে ঋতুদা সেই লিবার্টিটা দিত। কিন্তু অনেক সময় আবার এটাও বলতো যে এই জায়গাটায় পজটা দরকার নেই, তাহলে এটা দেওয়ার দরকার নেই। এই নীরবতাটাকে আহ মানে প্রিজার্ভ করে রেখে দে, ঠিক যখন দরকার আবার দেব। মানে খুব সুন্দর সুন্দর পদ্ধতি ছিল ওনার, মানে ওটা ঠিক বলে বোঝাতে পারবো না এখন। মানে আর সব সময় কিছু না কিছু ভাবতো। হুম। মানে সব সময় কিছু মানে কি কি চারপাশে দেখতে পাচ্ছে সেগুলো খালি সব সময় দেখতো, দেখে আইডেন্টিফাই করতো যে হ্যাঁ ওই চেয়ারের হাতলের পাশে গিয়ে বসলে ওইটা কম্পোজিশনটা আরো সুন্দর হবে। ওই আলোটা ওই জানলার উপর দিয়ে পড়লে তার ঋতুর মুখে যে আলোটা পড়ছে ওটা বেটার, মানে আমি ঋতু আর কি। হুম। হুম। তো এই এই যে অবজারভেশন, এই যে অপূর্ব ভাবে যে মানে আর ঋতুদার ছবিতে সবসময় মানে আমাকে তো একটা ফোঁটাও মেকআপ করতে দেয়নি কোনো সিনেমাতেই। এবং কিছু একটু লাগালি উঠিয়ে দিত ইয়ে দিয়ে, মলমল দিয়ে। তো সেগুলো খুব, কিন্তু সেখানেই বলতো যে দেখ, আমাকে বলতো উৎসবের সময় যখন আমি বাড়ি থেকে আসতাম, আমাকে বলতো চুলটা ঠিক যেভাবে রাত্রিবেলা বেঁধে শুয়েছিস বিনুনি করে, ওই বিনুনিটা নিয়েই চলে আসবি বাড়িতে বা মানে শুটিং ফ্লোরে, আমি ওইভাবেই তোকে দেখবো। মানে এইরকম ভাবেই চরিত্রগুলোকে দেখতেন উনি। তো ওনার দৃষ্টিভঙ্গিটাই অন্যরকম ছিল। না হলে এত ভ্যারিড, এত অপূর্ব করা যায় সব না। ছবি ক্রিয়েট করতে উনি পারতেন না। অবশ্যই মানে অবশ্যই। কখনো উনি মানে এটা বানিয়েছেন, কখনো ওটা বানিয়েছেন, একেবারে অন্য বাড়িওয়ালির মতো ছবি বানিয়েছেন। হ্যাঁ। মানে সব চরিত্র কাল্পনিক, আবার ওদিকে দহন, তারপরে উৎসব, আম, তারপরে চিত্রাঙ্গদা, রেনকোট, চিত্রাঙ্গদা, রেনকোট। একটি, তার মানে একটি প্রেমের গল্পতে ওনার অভিনয়, আমার মনে হয় মানে ওই যেটা বললাম যে মানে হি ইজ ওয়ান অ্যান্ড অনলি। মানে অ্যাবসলিউটলি। ওনার উনি ওনার কোনো ওনার মতো বিকল্প কেউ নেই, হয় না। বিকল্প ছিল না, বিকল্প না, হবেও না। হবেও না। ঋতুদা সত্যি ইজ তাই। ঋতুদা, অলওয়েজ অ্যান্ড এভার। একদম একদম। আহ, এই দুটো সিনেমার ব্যাপারে কথা বলছি, কিন্তু দর্শকরা ভাবতে পারেন আমরা খুব বায়াস। তবে ঋতুদির সাথে কথা বলছি তো একটু বায়াস হতে ইচ্ছেও করছে, কারণ আমরা তো লোভী আফটার অল। তাই জন্যে। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, আমার মনে হয় যে একটু অন্যান্য সিনেমা, অন্যান্য ক্যারেক্টারের ব্যাপারেও একটু কথা বলা দরকার। তাই ঋতুদি, তোমায় জিজ্ঞেস করবো একটা জিনিস, যে শুধু তো নারী কেন্দ্রিক চরিত্র নয়, লিঙ্গ পরিচয়ের বাইরে গিয়ে এক নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপনা করেছেন ঋতুপর্ণ ঘোষ তার বেশ কিছু সিনেমায়। এক্ষুনি চিত্রাঙ্গদার নাম বললাম, সেটার কথাই মাথায় আসছে। চিত্রাঙ্গদা এরকম একটা সিনেমা। তো জেন্ডারের থেকেও যে মানুষ হিসেবে চরিত্রের পরিচয়, এবং প্রতিটি সিনেমাতেই আমরা সেটা দেখতে পাই যে তারা জেন্ডার নয়, তারা মানুষ, সেটা বেশি ইম্পর্টেন্ট। তো
ঋতুপর্ণ ঘোষের ক্যামেরা এবং সংলাপের মধ্যে নারীত্ব বা লিঙ্গ এগুলো একমাত্রিক নয় কখনোই, মানে বরং এগুলো চলমান, আত্ম অনুসন্ধানকারী। আহ, এই রকম সিনেমা দেখে বা ঋতুপর্ণ ঘোষকে পার্সোনালি তুমি কাছ থেকে দেখে তোমার কি আহ, এই রকম চরিত্রের প্রতি বা এরকম ইন জেনারেল মানুষ হিসেবে তোমার দৃষ্টিভঙ্গিতে কোনো চেঞ্জ এসছে? এই সিনেমাগুলো কি তোমার উপরে কোনো প্রভাব ফেলেছে? যথেষ্ট প্রভাব ফেলেছে আমার উপরে, যথেষ্ট প্রভাব ফেলেছে, কারণ প্রভাব ফেলার জন্যই তো ওই ছবিগুলো তৈরি হয়েছিল। কারণ ঋতুপর্ণ ঘোষ তো দেখাতে চেয়েছিলেন যে আম, মানে একভাবে জীবনকে দেখলে হয় না, আরো অনেক কিছু আছে যেখানে জীবন জীবন যেখানে অন্য কথা বলে বা অন্য রূপ দেয় বা অন্য রকম ভাবে মানুষের আহ, কাছে তাদের মতামত বা গ্রিভান্স তুলে ধরতে চায়। তো সেইভাবেই ঋতুপর্ণ ঘোষ তার একটার পর একটা ছবিতে সেই বক্তব্যগুলো দেখাতে চেয়েছেন এবং দেখিয়েওছেন, এবং সেটা এত পরিষ্কারভাবে দেখিয়েছে যে সেটা আমার মনে হয় যে একদিক থেকে উইচ ইজ অ্যাবসলিউটলি ভেরি মাচ নিডেড, যে মানুষের ওই জায়গাগুলো জানা উচিত, মানুষের লিঙ্গর সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কগুলোর জায়গাগুলো আরো পরিষ্কার হওয়া উচিত, যে একভাবেই জীবনকে দেখলে হবে না, আরো অনেক মাত্রা আছে জীবনে যেগুলো যেগুলো নিয়ে মানে উনি কাজ করেছেন, এবং সেটার উপর উনি একটা স্টেটমেন্ট তৈরি করেছেন যে হুম হ্যাঁ, হুম। এই স্টেটমেন্টটা আমি মনে করি যে মানুষের কাছে পৌঁছানো উচিত, এবং এই স্টেটমেন্টটাতে আমি বিশ্বাস করি। উনি সেই বিশ্বাস নিয়েই কিন্তু কাজটা করেছেন। তো একদমই। বিশ্বাসের জায়গাগুলো মানুষকে দেখিয়েছেন, এবং মানুষ তখন বুঝতে পেরেছেন যে জেন্ডার মানেই একরকম নয়, হুম জেন্ডারের জায়গাগুলো আরো অন্যান্য জায়গায় আছে, সেগুলো সম্মান দেওয়া উচিত, সেগুলো রেকগনাইজ করা উচিত, সেগুলো অ্যাকনলেজ করা উচিত, এবং সেই বিষয়ে ফ্লেক্সিবল হওয়া উচিত হুম। ভেতর থেকে। আম, কি বলবো, মানে অনেক অনেক বেশি অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্টিং। হুম হুম। অ্যাকসেপ্টিং বা অ্যাকসেপ্টেন্সের জায়গাটাও তৈরি করা উচিত। তো সেইখানে আমার মনে হয় যে ঋতুপর্ণ ঘোষ একটা রেভলিউশন তো তৈরি করেছিলেন, মানে হি অ্যাকচুয়ালি ইজ আ পার্ট অফ আ রেভলিউশন, মানে অ্যাবসলিউটলি। সিনেম্যাটিক রেভলিউশন, লাইফ চেঞ্জিং রেভলিউশন। তো আমার মনে হয় সে অনেকগুলো জায়গা আছে যেগুলো আমার মনে হয় উনি তুলে ধরতে পেরেছেন, এবং তার বক্তব্যে সেগুলো খুব সঠিক, এবং সেগুলো নিশ্চয়ই আমি বলবো যে পেনিট্রেট করেছে মানুষের মধ্যে, এবং সেটা একটা অন্য জায়গায় গেছে। নিশ্চয়ই 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 পেনিট্রেট করেছে, কারণ ওনার সিনেমার পরেই এই নিয়ে আরো বেশি কথা শুরু হয়, এই নিয়ে আরো বেশি আলোচনা শুরু হয়। তো অবশ্যই। একটা ওপেন ফোরাম তৈরি করা, সেটা তো ওনার সিনেমা সাকসেসফুলি করেছেন এবং এখনো করছেন। এরকম ধরনের কোনো ডিসকাশন হলে ওনার সিনেমার রেফারেন্স খুব ইজিলি চলে আসে যে ওই সিনেমাটি দেখো, সেখানে বলা হয়েছে। আহ, একটা কথা বলো, যে কোনো কনস্ট্রাকটিভ জিনিসের মধ্যেই তো মতপার্থক্যও আসে। তো তোমার কি ঋতুপর্ণ ঘোষের সাথে কোনো সময় কোনো সৃষ্টিশীল মতপার্থক্য হয়েছে? না, উম, সৃষ্টিশীল পার্থক্য অত কিছু হয়নি, কারণ ঋতু আমাকে এত ভালোবাসতেন এবং আমিও তো ভালোবাসতাম যে ডিসকাশনস হতো হয়তো অনেক কিছুই, কিন্তু আহ, মত পার্থক্য সেভাবে হয়নি। তবে আহ, একটা ইয়ে ছিল যে আমার মানে একটা একটা অভিমান রয়েই গেছে যে ঋতুদার সাথে আরো অনেকগুলো ছবিতে কাজ করলে খুব ভাল লাগতো, যেটা আর হয়ে ওঠেনি পরবর্তীকালে। কিন্তু যাই হোক, হয়তো সবকিছু হয়ে ওঠে না জীবনে, কিন্তু যেটা আছে, যেটা পেয়েছি, যেটা সৃষ্টি হয়ে আছে, যেটা মানুষের এত আকাঙ্ক্ষিত, আমার যেই দুটো ছবি, আম, সেটাই সেটাই আমার কাছে প্রাপ্তি। এবং ঋতুপর্ণ ঘোষের কাছেও আমার মনে হয় খুব ভালো লাগার জায়গা যে ঋতুপর্ণা এবং ঋতুপর্ণ দুটো কাজ হ্যাঁ, করতে পেরেছে একসাথে। অবশ্যই। একটা কথা বলো যে আম, ঋতুপর্ণ ঘোষের সিনেমা নিয়ে বহু বিতর্কও হয়েছে। ইনফ্যাক্ট বিতর্ক ছাড়া ঋতুপর্ণ ঘোষের সিনেমা একটু কমই ভাবা যায় হয়তো। সেটা সবসময় যে খারাপ বিতর্ক তা নয়, কনস্ট্রাকটিভ বিতর্কও হয়েছে, বাট হয়েছে। সেটা ওনাকে কিভাবে
ইনফ্লুয়েন্স করতো বা প্রভাবিত করতো? উনি কি খুব ভাবতেন এটা নিয়ে, বা উনি কি খুব বদার্ড হতেন? না মনে হয়, ওনার বদারেশনটা ছিল ওনার ক্রিয়েশনে, ওনার মানে হুম। ক্রিটিসিজমে অত বদারেশন ছিল না, বা বিতর্কে ওনার অত বদারেশন ছিল না, বিকজ উনি জানতেন যে উনি যেটা করছেন সেটা বিতর্কিত হবেই, এবং যে উনি যেটা মানুষের সামনে নিয়ে আসছেন সেটার মধ্যে আলোচনা পর্যালোচনা হবেই হবে। হুম। তো সেই হুম। আলোচনা পর্যালোচনা হওয়ার জন্যই কিন্তু উনি কাজগুলো করেছিলেন, কারণ উনি জানতেন যে এইটা স্ট্রেট লাইন কাজ নয়, এটা অনেক Correct. বেশি কমপ্লিকেটেড একটা জোন, যেটা উনি মানুষের কাছে দেখাতে চাইছিলেন। মানুষের মানে ইট ওয়াজ আমার মনে হয় হিজ ওয়ার্ক ওয়াজ অ্যান আই ওপেনার বলতে পারা যায়। অ্যাবসলিউটলি। সো ইটস অ্যান আই ওপেনার, তো সেই জন্য আমার মনে হয় যে সেখানে আই ওপেনার যখন হয় তখন বিতর্ক সৃষ্টি হয়, নানা নানা মানুষের নানা মতামত আসে। তো সেগুলোকে আমার মনে হয় ইট ওয়াজ কোয়াইট ওয়েলকামিং ফর হিম, মানে হুম। বিকজ ফর দ্য সিম্পল রিজন দ্যাট হি ওয়ান্টেড টু মেক দিস ডিফারেন্সেস হ্যাপেন ইন দ্য সোসাইটি, অ্যান্ড Correct. অলসো থ্রু Correct. সিনেমা হি ওয়ান্টেড টু সি দিস থিংস। হুম। সো অবভিয়াসলি যেখানে উনি নিজে একটা মানে বিতর্কিত কাজ সৃষ্টি করছেন, সেখানে বিতর্ক তো আসবেই, এবং বিতর্ককে উনি আমার মনে হয় হি টুক ইট ভেরি পজিটিভলি। আমার শেষ হুম। প্রশ্ন, সেটা হলো আজকের দিনে দাঁড়িয়ে যদি কোনো একটা ভাবে তুমি ঋতুপর্ণ ঘোষকে একটা মেসেজ পাঠাতে পারতে, সে যেভাবেই হোক, মাধ্যমটা নয় আমরা ছেড়েই দিলাম, লেট ইট বি আ ফিকশন, তাহলে তুমি তাকে কি বলতে? বলতাম ফিরে এসো তাড়াতাড়ি, আহ, তোমার অভাব প্রত্যেক মুহূর্তে আমরা ফিল করি, এবং তুমি ফিরে এলে আমার মনে হয় আবার আবার নতুন করে সিনেমা বাঁচবে, এটা বলতাম। আর বলতাম যে রিসেন্টলি আমরা পুরাতন বলে একটা ছবি করলাম, এবং তোমার শুভ মহরতের যে নায়িকা ছিলেন শর্মিলা ঠাকুর, 14 বছর পর আবার তোমার সিনেমার পরে আমি আর শর্মিলা ঠাকুর, তোমার দুই প্রিয় অভিনেত্রী একসাথে অভিনয় করলাম। তুমি দেখবে না ছবিটা? এই মেসেজ পেয়ে সত্যি উনি যদি পেতেন, হয়তো সত্যি ফিরেও আসতেন। জানি না কিভাবে। এটা এটা ফিকশনই থেকে যাবে সারাটা জীবন। কিন্তু অন দিস নোট, ঋতুদি, থ্যাংক ইউ সো 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 ভেরি মাচ, অনেকটা সময় দিলে। থ্যাংক ইউ শিল্পা, আর সুন্দর থ্যাংক তোমার ইউ। প্রশ্নগুলো হয়েছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আবার আর ঋতুদাকে নিয়ে অনেক কথা বললাম, ঋতুদার কথা ভাবলাম, ঋতুদাকে আবার মানে ঋতুদাকে পেলাম আমাদের আলোচনার মধ্যে, খুব ভালো লাগলো। আমার আমার পার্সোনালি ভীষণ ভালো লাগলো। তোমাকে রেকর্ডিংটা শুরুর আগে বলেছিলাম, বহু বছর আগে তোমার সাথে কথা বলার সুযোগ হয়েছে, বেশ অনেকবার। তখন খুব ছোট ছিলাম, কিন্তু তুমি কখনো ফিল করাওনি যে ছোট। ভীষণ প্রফেশনালি কথা বলতে, ভীষণ ভালোবেসে কথা বলতে, সেটা আমার সাথে রয়ে গেছিল, এবং তাই জন্য এই সুযোগটা যখন এলো হাতছাড়া করতে চাইনি। সো থ্যাংক হ্যাঁ, ইউ সো মাচ। থ্যাংক ইউ, তোমাকেও খুব ভালো থেকো, আর তোমাদের সেতু এবং দ্য ব্রিজের জন্য অনেক শুভেচ্ছা রইলো। সকল সেতুর দর্শককে আমার তরফ থেকেও নমস্কার। সবাই ভালো থাকবেন, এবং আমার মনে হয় আমাদের এই আড্ডাটা আপনাদের সবার ভালো লাগবে। নমস্কার।